আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 24 ব্যাচের যে বোর্ড প্রশ্ন সমাধানের সিরিজটা চালু রেখেছি, সেটার ধারাবাহিকতায় আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার 2024 সালে বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীলগুলা সলভ করানোর চেষ্টা করব। তো আমরা আগের ভিডিও থেকে আগে দুটো ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমরা ভেক্টরকে দুই পার্ট করে 7টা করে 14টা সৃজনশীল দিয়েছিলাম। এই ভিডিওটাতে খুব সম্ভবত 9টা সৃজনশীল রয়েছে। এই চ্যাপ্টার থেকে আসছে 9টা মনে হয় খুব সম্ভবত। তো 9টা সৃজনশীল আমরা আলোচনা করব, আশা করি এক ভিডিওতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখানে বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন, এটা ঢাকা বোর্ড মনে হয়, ঢাকা বোর্ড 24, সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারার উচ্চতাটা দেওয়া আছে। গাড়ির কেন্দ্রমুখী বল বাই করো। কেন্দ্রমুখী বল F ইকুয়াল টু, আমরা জানি কেন্দ্রমুখী বল F ইকুয়াল টু F ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তাহলে এখানে গাড়িটার ভর দেওয়া আছে m কত 200 কেজি, ভটা আছে তবে সেটা ডাইরেক্টলি নাই। v 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার। তো 60 কিলোমিটার পার আওয়ার বেগ থেকে 60 ইনটু এটাকে 1000 গুণ করে ডিভাইড বাই 3600। তাহলে আমরা এখান থেকে এত মিটার পার সেকেন্ডে লাগবে আমাদের এটা, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে আমরা যদি এটাকে বের করে নিতে পারি তাহলে কাজ হবে। 60 ইনটু 1000 ভাগ 3600, এটা আসছে 16.67 মিটার পার সেকেন্ড। কত? 16.67। এটা যদি আমি 16.67 মিটার পার সেকেন্ড এটাকে স্কয়ার করি, আর রাস্তার ব্যাসার্ধ কত ছিল দেখো তো, যে বাঁকের ব্যাসার্ধ এই যে 150, তাহলে 150, তাহলে এটাকে আমি স্কয়ার করে এটার সাথে গুণ করে দিব 200 ডিভাইড বাই 150। আমি এটা দেখতে পাচ্ছি 370.37 নিউটন আমাদের। তাহলে এই যে সুমনের গাড়িটার কেন্দ্রমুখী বল এটা কত? 370.37 নিউটন কেন্দ্রমুখী বলটা। এবার ঘ নাম্বার কোশ্চেনে যদি তোমরা চলে আসো, ঘ নাম্বার কোশ্চেনটা দেখতে পাও, সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। নিরাপদে কতটুকু পর্যন্ত গাড়ি চালাতে পারে? ও কিন্তু গ হতে পাই ওর গ হতে সুমনের গাড়ির বেগ তোমার 16.67 মিটার পার সেকেন্ড। এই বেগটা দেখতে হবে আমাদের ওই রাস্তায় ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগের সমান নাকি বা তার চেয়ে কম আছে নাকি বেশি আছে। দেখো এইসব কনসেপ্টগুলো আমি আমাদের এই চ্যানেলে ইউটিউবে যদি তোমরা যাও, তাহলে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গেলে তোমরা যদি আমাদের চ্যানেলটাতে ঢুকো, এই চ্যানেলে ঢুকলে তুমি এই চ্যানেলটাতে ঢোকার পর এখানে প্লে লিস্টে গিয়ে নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেটাতে ঢুকে যাবা। দেখো এই যে নিউটনিয়ান বলবিদ্যা ঢুকলে তোমরা দেখতে পাবা এখানে এই যে নিচের দিকে দেখো একদম টপিক ওয়াইজ সব টপিকের বিস্তারিত ডিটেইলস, অনেক ডিটেইলস সুন্দর করে আলোচনা করা আছে প্রত্যেকটা টপিকে। এই যে দেখো ব্যাংকিং, সাইকেলের বাঁক নেওয়া, তারপর হেলানোতল, ঘর্ষণ, কপিকর, সব ধরনের কনসেপ্ট আছে। এবং বোর্ড প্রশ্ন 2023 এবং 2022 সালের বোর্ড প্রশ্নগুলো এখানে সমাধান করে দেওয়া আছে। তোমরা সুন্দর করে কি এখান থেকে করে ফেলবা যদি ডিটেইলস লাগে। তাহলে আমরা এখন আবার সলভিং এ চলে যাই। হ্যাঁ, দেখো এখন এই রাস্তাটা এরকম, রাস্তাটা দেখো এক পাশ থেকে আরেক পাশ উঁচু কত 0.5 মিটার, কত 0.5 মিটার। আর চওড়া 4 মিটার চওড়া, মানে এই জিনিসটা 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। এটা যদি রাস্তার ব্যাংকিং কোণ থিটা হয়, তাহলে এখানে লম্ব আর এটা অতিভুজ, তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব 0.5, অতিভুজ কত 4। সুতরাং থিটা ইকুয়াল টু এখান থেকে কত আসে দেখো তো, sin ইনভার্স 0.5 ভাগ 4। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এটা 7.181 ডিগ্রি চলে আসছে এটা। তো এটা যদি 7.181 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে দেখো এই ব্যাংকিং কোণ অনুযায়ী রাস্তা নিরাপদ বেগ পাবো। তো আমরা জানি ব্যাংকিং এর ক্ষেত্রে এগুলো আমরা জানি দিয়ে লিখবে,
আমরা জানি। আর এখানে চাইলে তুমি হচ্ছে এটাকে ও, এটা এ, এটা বি এভাবে দিয়ে এভাবে লিখতে পারো, ও এ বি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে সুন্দর করে এটা লিখলাম, তারপর সাইন থিটা এখানে না দিয়ে এখানে কথাটা কেটে দিই আমরা। হ্যাঁ, এই তুমি চাইলে এখান থেকে ব্যাংকিং কোণ, এটা রাস্তার কি কোণ আসছে, ব্যাংকিং কোণ। এবার ব্যাংকিং কোণকে বসিয়ে ভি স্কয়ার বাই আর জি, এই সূত্র থেকে তুমি একটা ভি পাবে। তাহলে ভি ইকুয়াল টু আমি এখানে দেখতে পাচ্ছি রুট ওভার টেন থিটা ইন্টু হচ্ছে কি আর জি। এই যে দেখো এই জায়গায় হচ্ছে তুমি যে ভিটা পাবা, এটা হচ্ছে ওই রাস্তায় গাড়ির সর্বোচ্চ নিরাপদ বেগ। এরপরে দেখবো ওই ব্যক্তি কি এই নিরাপদ বেগের চেয়ে বেশি বেগে চালাচ্ছিল নাকি কম বেগে চালাচ্ছিল। তাহলে এটা হবে 10 হচ্ছে কত 7.181 ডিগ্রি ইন্টু আর হচ্ছে 150, জি হচ্ছে 9.8। তাহলে আমি এটা 10 आंसर ইনটু হচ্ছে 150 ইনটু হচ্ছে 9.8। এবার যদি আমি এটাকে রুট করি, আমি দেখতে পাচ্ছি এটার বেগ হচ্ছে সর্বোচ্চ নিরাপদে 13.61 মিটার পার সেকেন্ড। ওই রাস্তাটার ব্যাংকিং কোণ হচ্ছে মাত্র 7 ডিগ্রি, 7.1 ডিগ্রি। ওই ব্যাংকিং অনুযায়ী ওই রাস্তার মধ্যে গাড়ি নিরাপদে চলতে পারবে 13.61 মিটার পার সেকেন্ড বেগে সর্বোচ্চ। কিন্তু গাড়িটা চলছিল কত 16.67 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে ও এই যে সুমন রাস্তার বাটটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে না। সর্বোচ্চ নিরাপদ এইটা, কিন্তু সুমন তো চালাচ্ছে তার চেয়ে বেশি বেগে, তাহলে এটা নিরাপদ হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে এসে হচ্ছে এখানে একটা চিত্র দিছে, সংঘর্ষের পূর্বে একটা বস্তু আছে, এটার ভরটি দেওয়া নাই না, এটার ভরটা আছে মনে হয় খুব সম্ভবত, যে আমাদের কোশ্চেন তুলেছে সে হচ্ছে হয়তো এটা খেয়াল করে নেই। ঠিক আছে, আমি একটু কোশ্চেনটা দেখে নিই, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার একটা কি ছিল, ভর ছিল না, এটা সলভিং কঠিন হয়ে যাবে। আমাদের এই যে ছিল প্রথম বস্তুটা, সংঘর্ষের পূর্বের যে বস্তুটা, এটা নিউটন বলবিদ্যা চ্যাপ্টার না? আচ্ছা, নিউটন বলবিদ্যাতে এটা 500 কেজি। কত কেজি বলো তো? এটা 500 কেজি। আমি বললাম না এখানে একটা ভর দেওয়া থাকার কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সময় টাইপ করতে একটু কি ভুল করে ফেলে। হ্যাঁ, আমি ইচ্ছে এবার করি। উপরের চিত্রের ভি এর মান দেখো, সংঘর্ষের পূর্বে একটা গাড়ি 500 কেজি ভরের একটা গাড়ি এসে স্থির ভরের 200 কেজি ভরের একটা বস্তুকে আঘাত করে সংঘর্ষের পর ওরা মিলিতভাবে যাচ্ছে। তাহলে এটা মিলিত বেগ বের করতে হবে। তাহলে এখানে m1 হচ্ছে 500 কেজি, u1 হচ্ছে বা v0 1 এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তারপর m2 হচ্ছে কত 200 কেজি, এগুলো কেজিতে আছে। তারপর u2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে এই ভিটা মিলিত বেগ এটাই বের করতে হবে। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1। যেহেতু মিলিত বেগ তাহলে দুজনের বেগ সেম, তাহলে m1 v প্লাস কি m2 v। তাইলে বা এখান থেকে যদি আমরা এই জায়গায় ভিটা কমন নেই, তাহলে এটা m1 প্লাস m2 দাঁড়াবে। তাইলে হচ্ছে এটা m1 u1 প্লাস কি m2 u2। তাহলে সুতরাং v দাঁড়াবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে আমি m1 500 ইনটু হচ্ছে 30 প্লাস হচ্ছে 200 ইনটু 0 ডিভাইড বাই হচ্ছে 500 প্লাস হচ্ছে 200। তাহলে আমি দেখি এই v এর মান মিলিত বেগটা কত আসে সংঘর্ষের পর। 500 ইনটু 30 ভাগ হচ্ছে 700, এটা হচ্ছে 21.43 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়ি বস্তু দুইটার মিলিত বেগ ভি এর মানটা হচ্ছে কত 21.43। কথা কি ক্লিয়ার? ক্যালকুলেশন কোথাও ভুল হইলে তোমরা একটু মিলিয়ে নিও। আমি আমার কাছে যেহেতু এখানে বইটা আছে টেস্ট পেপারটা, আমি দেখি উত্তরটা মিলিয়েই দেই। এখানে এটা কত আসে সিলেট বোর্ড, এটা হচ্ছে 4 নং প্রশ্ন এর দ্রষ্টব্য। সিলেট বোর্ড 24, এটা কি দুইটা বোর্ডে আসছে নাকি? দুইটা বোর্ডে, ও আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটা দুইটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডেও আসছে, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, এটা দুইটা প্রশ্ন। এটা কুমিল্লা বোর্ড আর সিলেট বোর্ড দিয়েছে, এই জন্য তো বলি দুইটা প্রশ্ন। এই যেটা হচ্ছে সিলেট বোর্ডও কত 24, ঠিক আছে। আর এখানে এটা উত্তর হচ্ছে 21.43 কত 43। আচ্ছা, এরপরে আসা হচ্ছে এটার ঘ নাম্বারে কি বলছে একটু দেখি।
সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সংঘর্ষ স্থিতিস্থাপক হওয়ার শর্ত হলো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বস্তুগুলোর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হতে হবে। তাহলে সংঘর্ষের পূর্বে দেখো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে ঘ নাম্বার করতেছি আমরা, পূর্বে মোট গতিশক্তি, গতিশক্তি। তাহলে মোট গতিশক্তি হবে হলো কি হাফ mv স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার। এটা হচ্ছে প্রথমটার গতিশক্তি। দ্বিতীয়টার গতিশক্তি হচ্ছে হাফ m2 u2 স্কয়ার। এটা দেখতে পাচ্ছি হাফ m1 হচ্ছে 500, u1 হচ্ছে কত 30 স্কয়ার। এখানে হচ্ছে হাফ m2 হচ্ছে কত 200, কিন্তু u2 তো কত 0, তাহলে 0 স্কয়ার, এটা 0। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি হলো কত আসে 30 স্কয়ার 900 গুণ হচ্ছে 500 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে এটা 2,25,000 আসছে, 2,25,000 এত জুল। আচ্ছা, এটা যদি আসে, এখন এটা সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পর মোট গতিশক্তি কত হবে? সংঘর্ষের পর কিন্তু দুজনে একীভূত হয়ে গেছে, তাহলে দুজন মিলিতভাবে যাচ্ছে। তাহলে সংঘর্ষের পর মোট গতিশক্তি, এটা হবে হচ্ছে যেহেতু দুইটা মিলে একটা বস্তু হয়ে গেছে এবং বেগও একটা হয়ে গেছে, তাহলে হাফ mv m1 m2 প্লাস ইনটু v স্কয়ার, এই যে v স্কয়ার। তাহলে এখানে হাফ হচ্ছে 500 প্লাস কত 200 মানে 700, v হচ্ছে 21.43, এই যে মাত্র পেলাম, স্কয়ার করলে 21.43 স্কয়ার করলাম ইনটু হচ্ছে 700 হলো ভাগ হচ্ছে 2। আমি দেখতে পাচ্ছি এটা 1,735.76 জুল। তাহলে দেখো, সংঘর্ষের পূর্বে গতিশক্তি 2,25,000, সংঘর্ষের পর হচ্ছে 1,60,735.67 জুল। যেহেতু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি নয়, সমান নয়, তাইলে হচ্ছে কি হবে বলতো, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক হবে না। অনেকে এটা এই জায়গাটা বোঝে না, এইটা না বুঝে হচ্ছে আমি জাস্ট এটা বলে দিই, এভাবে তুমি চিন্তা করো, এভাবে করতে পারো। এভাবে দুইটা আলাদা আলাদা, যে হাফ m1 যেহেতু বেগ দুজনের সেম, হাফ 1 m1 v স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা m2 v স্কয়ার, ঠিক আছে। তারপরে এখান থেকে চাইলে তুমি এই যে হাফ কমন নিতে পারো, আর m1 m2 v স্কয়ার কমন নিতে পারো, v স্কয়ার কমন নিলে m1 প্লাস m2 এই কমন, এখান থেকে ওই আলটিমেট লাইনে নিয়ে আসবে, এখান থেকে তুমি চাইলে মোট গতিশক্তি বের করতে পারো। দুটোটা বস্তু বেগ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। এবার চলে আসা হলো 3 নম্বর সৃজনশীলের মধ্যে কি আছে, একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে, খেয়াল করে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, উলম্ব তলে নাকি অনুভূমিকে এটা বলতে, প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমাইছে, আর প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বাড়াইছে। বস্তুটিকে অনুভূমিক তলে ঘোরাতে থাকলেন। আচ্ছা, যখন উলম্ব তলে ঘোরান, উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, তখন সুতার টান কত? উলম্ব তলে ঘোরানোর অর্থ হলো সে ধরো এরকম একটা তলে ঘোরাচ্ছে, তো বস্তু এখানে কেন্দ্র করে এই জায়গায় ধরো বস্তুটা, এই যে হচ্ছে সেই বস্তুটা, এই বস্তুটাকে ধরো এই সুতাটা দিয়ে বেঁধে ঘোরাচ্ছে। যখন এই সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা সুতার দৈর্ঘ্য মানে হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো তো তোমরা, এই সুতার দৈর্ঘ্য আরটাই হচ্ছে সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 0.6 মিটার হবে তোমাদের। আর 80 গ্রাম বস্তুটা ভর হবে হচ্ছে m ইকুয়াল টু কত 80 গ্রাম, 80 গ্রাম মানে হচ্ছে 0.08 কেজি। ওকে, আর কিছু কি লাগবে আমাদের, প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছে, প্রতি মিনিটে 120 বার, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই m বাই t। এখান থেকে যদি তুমি চাও প্রতি মিনিটে 2 পাই 120 বার ঘোরাচ্ছে, 120, আর প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে হচ্ছে এখান থেকে 2 4 4 ইনটু 3.1416। আমি দেখতে পাচ্ছি এটা ওমেগাটা হচ্ছে 12.57 রেডিয়ান পার সেকেন্ড আমাদের, তাহলে ওমেগাও পেয়ে গেলাম, আর আছে এটা আছে। এবারে খেয়াল করো, এই বস্তুটার এখানে হচ্ছে ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে, ওজন ইকুয়াল টু mg। সুতাটাও তার নিচের দিকে টেনে ধরে রাখবে t টানে, ও বাইরের দিকে কেন্দ্র বিমুখী একটা বল লাভ করবে না, এইদিকে এইদিকে,
কেন্দ্রবিমুখী বল। সেই কেন্দ্রবিমুখী বলটা কত বলতো? এই কেন্দ্রবিমুখী বলটা m ওমেগা স্কয়ার r না, F = m ওমেগা স্কয়ার r। তো যেহেতু নিরাপদে ঘুরছে, সর্বোচ্চ বিন্দু কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। উলম্ব তলে ঘুরে, উলম্ব তলে মানে এভাবে ঘুরাচ্ছে আর কি, উপরে নিচে, হ্যাঁ। আর অনুভূমিক তলে মানে একই উচ্চতায় রেখে এভাবে ঘুরাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু নিরাপদে ঘুরছে, তাইলে হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এখানে পরস্পর সমান হবে। তাহলে তুমি বলো স্যার কিরকম? এই যে কেন্দ্রের দিকে বল আছে ওজন আর সুতার টান, আর কেন্দ্রবিমুখী বল আছে কি m ওমেগা স্কয়ার। তাইলে এখানে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে মনে রাখতে হবে, এখানে হচ্ছে ওজন এবং সুতার টান মিলে হচ্ছে কি কেন্দ্রবিমুখী বলটা F। এই যে এখানে যে F ধরছি আমি সেটা F, এই F। তাহলে বা এখানে T = মানে T বের করতে হবে, F - W। F হচ্ছে m ওমেগা স্কয়ার r মানে W হচ্ছে mg। তাহলে আমি এখানে দেখি যদি হচ্ছে m কমন নিয়ে ফেলতে পারি, না নিলেও কোনো সমস্যা নেই। m ওমেগা স্কয়ার r, m কত 0.08, ওমেগা স্কয়ার কত 12.57 স্কয়ার, m ওমেগা স্কয়ার r কত 0.6। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 7.584 নিউটন বিয়োগ mg। m হচ্ছে 0.08 ইনটু হচ্ছে g 9.8, এটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে 0.784। তাহলে এটা যদি আমি বাদ দেই তাহলে হচ্ছে কত আসে দেখি, 7.584, এটা 6.8 আসছে, কত 6.8 নিউটন। তাহলে আমাদের এই জায়গায় সুতার টানটা কত 6.8 নিউটন। আমি উত্তরটা একটু মিলাই দিব, তাহলে হচ্ছে কি ভুলের চান্সেস থাকবে না। এটা কোন বোর্ড যেন, এখানে 6.8 নিউটন আসছে, 6.8 নিউটন। আচ্ছা, এবার আমাদের ঘতে কি বলছে একটু আমরা দেখে নিই। তো ঘতে বলছে একজন সার্কাসের খেলোয়াড়, ওই একই প্রশ্ন, উলম্ব তলে অনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কি? কৌণিক ভরবেগ L দ্বারা ডিনোট করা হয়, L = I ওমেগা, ঠিক আছে। জড়তার ভ্রামক ইনটু কি এই ওমেগা। যেহেতু এটা খেলোয়াড় বস্তু, একটা বস্তু এক প্রান্তে একটা ভরের বস্তু ঘুরাচ্ছে, তাহলে দেখো এটা আমি প্রথম ক্ষেত্রে তাহলে উলম্ব তলে কি করছে, ও নরমালি প্রতি মিনিটে 120 বার ঘুরাইছে, তাহলে I ওমেগা। তাহলে উলম্ব তলে I1 ওমেগা 1, I1 হচ্ছে m1, m তো একটাই, উলম্ব তলে ঘুরা কারণ অনুভূমিক m একটাই, m আর সুতার টান এটা সেম তো, ঠিক আছে। এই তাহলে m r স্কয়ার। ও বস্তুটি উলম্ব তলে ঘুরাতে এই যে পরে সুতার দৈর্ঘ্য কমাইছে কিন্তু প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা চেঞ্জ করছে। তাইলে দেখো m ঠিকই আছে, m চেঞ্জ করে নাই, ভর ব্যাসার্ধ চেঞ্জ করছে, মানে সুতার দৈর্ঘ্য চেঞ্জ করছে, যেটা বেড়ে ঘুরাচ্ছে। তো এই জন্য আমি উলম্ব তলে কিছু চেঞ্জ করে নাই, চেঞ্জ যা করছে অনুভূমিক তলে ঘোরানোর সময় করছে, ঠিক আছে। তাহলে আনচেঞ্জড অবস্থায় m r স্কয়ার ওমেগা 1। দেখো m তো হচ্ছে কত 0.08, r কত প্রথম ক্ষেত্রে 60 সেন্টিমিটার মানে এত, ওমেগা 1 কত 12.57, মানে এটা হচ্ছে উলম্ব তলেরটা নরমাল যেটা ওই প্রথম লাইন এর পর্যন্ত। দেখো তাহলে দেখো I ওমেগা, আইটা হচ্ছে জড়তার ভ্রামক, আর জড়তার ভ্রামকের এই বস্তুর ভরটা যেহেতু দেওয়া আছে কোন আকৃতির বলা নাই, তাহলে জড়তার ভ্রামক হবে কি mr স্কয়ার। যেহেতু হচ্ছে পরবর্তীতে সুতার দৈর্ঘ্য চেঞ্জ করছে অনুভূমিকের জন্য, এই জন্য rটাকে r1 লিখছি, এটা কিছু না। তাহলে আমরা এটা কত আসে একটু দেখে নিই, 0.08 ইনটু হচ্ছে 0.6 হোল স্কয়ার ইনটু হচ্ছে 12.57। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এটা 0.362। এবার আসো কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগের একক কি তোমরা একটু চিন্তা করো। কৌণিক ভরবেগ তোমরা এটা সহজে অনেকে হচ্ছে কৌণিক ভরবেগের এককটা মনে রাখতে পারবে না। দেখো কৌণিক ভরবেগ L = কৌণিক ভরবেগ, তাহলে এটা হচ্ছে আমরা জানি অ্যাম্পিয়ার, কি অ্যাম্পিয়ার, m হচ্ছে কি কেজি, v কি মিটার পার সেকেন্ড, আর কি মিটার, তাহলে এটা হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড বা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে এটা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার? কেউ যদি চাও এটাকে জুল সেকেন্ডও লিখতে পারবা তোমরা। কি লিখতে পারবা বলো তো? জুল সেকেন্ড কৌণিক ভরবেগের একক।
আচ্ছা যাক, এটা হচ্ছে আমাদের উলম্ব তলে। এবার আসলে হচ্ছে কোথায়, অনুভূমিক তলে যখন আমরা ঘুরাবো। অনুভূমিক তলে দেখো, অনুভূমিক তলে ঘোরানোর জন্য তোমার কি কাজ করতে হবে বলো তো? অনুভূমিক তলের জন্য L2 হবে হচ্ছে I2 ওমেগা 2। আচ্ছা I2 কেন হবে? কারণ M R টা চেঞ্জ করে ফেলতেছে, M R2 ওমেগা 2। এবার R2 কত? R2 দেখো এখানে আমরা এখানে মান বসাবো পরবর্তীতে, কিন্তু R2 কত? 10% দৈর্ঘ্য কমাইছে, তাহলে আগে ছিল 60 সেন্টিমিটার, তাহলে 60 মানে হচ্ছে 0.6 মিটার। হ্যাঁ 0.6 মিটার, 10 কমাইছে, 10 কমানো মানে কি? তার মানে 90% ওইটা আগেরটার কত 90%, 10% কমাই ফেললে তাহলে আগেরটা মানে R1 বিয়োগ R1 এর 10% কমাই ফেলছে, 10%। এই R1 হচ্ছে 60 সেন্টিমিটার বিয়োগ হচ্ছে 60 এর 10 ডিভাইডেড বাই হচ্ছে কি 100। তাহলে দেখি 10% 60 এর হচ্ছে 6, তাহলে এটা 54, আমি দেখতে পাচ্ছি 54 সেন্টিমিটার মানে 0.54 মিটার। আর দৈর্ঘ্য বলছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করছে, তাইলে এখানে nটা হচ্ছে আগেরটার তুলনায় n, এই n হবে হচ্ছে আগে কতবার ঘুরেছে 120, 120 এর কত 120 ওর সাথে আরো 5% বাড়াইছে, তাহলে 120 প্লাস 120 এর 5%, তাহলে কত হয় ঘূর্ণন দেখো তো? 120 এর 10% হচ্ছে 12, 6, তাহলে তাও মনে হয় 6 ভাগ হচ্ছে 100 ইনটু হচ্ছে 5, 6, ঠিক আছে 6। তাহলে সুতরাং বলো তো ওমেগা 2 টা কত হবে? 2 পাই n ডিভাইডেড বাই t। তো 2 পাই ইনটু এই ভালো কথা, এটা 106 তো 126 হওয়ার কথা, এটা 126, তো 126 ডিভাইড বাই হচ্ছে t হচ্ছে কত 60, ঠিক আছে কত 60, তাহলে 126 ভাগ হচ্ছে 60 ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে 3.1416, তাহলে আমাদের এটা 13 এটা আসছে 13.195 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা। কোনটা বলো তো? উলম্ব তলে সরি অনুভূমিক তলে যখন ঘোরাচ্ছে, যখন সুতার দৈর্ঘ্য 10% কমাইছে তাহলে নতুন সুতার দৈর্ঘ্য হচ্ছে এটা, আর হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা বাড়াইছে তাহলে নতুন ঘূর্ণন হচ্ছে এটা প্রতি মিনিটে, তাহলে নতুন ঘূর্ণন দিয়ে নতুন কৌণিক বেগটা বের করে নিলাম, ঠিক আছে? নতুন কৌণিক বেগ আগের চেয়ে একটু কি বেশি আসছে আমার মনে হয়, আগের চেয়ে বেশি আসছে। এইবার এই জায়গার মধ্যে বসাই দিব, তাইলেই তো হয়ে যাবে। তাহলে দেখো সুতরাং L2 ইকুয়াল টু কি দাঁড়াবে? m ছিল 0.08, R2 আর কত এবার দেখো তো 0.54 স্কয়ার, ওমেগা 2 কত 13.195, তাহলে দেখি তাহলে এটা কত আসে ইনটু হচ্ছে 0.54 স্কয়ার ইনটু হচ্ছে 0.08। হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি 0.3078 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে দেখো উলম্ব তলে কৌণিক ভরবেগ হচ্ছে কত 0.362, আর এই অনুভূমিক তলে হচ্ছে 0.3078, তাহলে যে দুইটার কৌণিক ভরবেগ কি আসে নাই, সেম আসে নাই, উত্তরটা তারপর আমি মিলাই দিব 0.36 আর হচ্ছে কি 0.30, ঠিক আছে? এবার আসো আমাদের পরের অঙ্ক চলে যাবে, সোজা না ইজি কিন্তু, বুঝতেছো তো? না বুঝলে কমেন্ট সেকশনে জানাই। কোন চাকার ভর 10 কেজি, ব্যাসার্ধ এত, চাকার ঘূর্ণন বেগ ব্যাসার্ধ এত, এখানে দাঁড়িয়ে হবে চাকার ঘূর্ণন বেগ এত আরপিএম, আরপিএম মানে কি রোটেশন পার মিনিট, ঠিক আছে, বা রিভলভ পার মিনিট, চাক মানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় এক তো 6855, না এটা চেঞ্জ আছে একটু দেখে নিতে হবে আমাকে মানটা, এটা কোন বোর্ড আসছে? যশোর বোর্ড, যশোর 24 হচ্ছে এটা কি ঠিক আছে কিনা মানটা? 6800 নয় 608 টাইপের কিছু একটা হতে পারে, আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে 6855 নিউটন, ঠিক আছে 6855 টাইপের ভুল করে নি, আমাদের টাইপের মাঝে মাঝে ভুল করে দাও, এই জন্য হচ্ছে চেক করে নিলাম। এবার আসলে চাকার ঘূর্ণন গতিশক্তি কত বাই করো? ঘূর্ণন গতিশক্তি ইকুয়াল টু কি বলতো? ঘূর্ণন গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। দেখি এখানে ওমেগা বাই করে নেওয়া যাবে আরপিএম থেকে, আই কত? আই কত হবে বলতো? এখানে হাফ আই, চাকা যেহেতু তাহলে এম আর স্কয়ার ডিরেক্ট, হ্যাঁ এম আর স্কয়ার
দাঁড়াও, চাকার জড়তার ভ্রামক তোমরা এখানে হচ্ছিল কি সরি শুধু mr স্কয়ার হবে না, চাকার ক্ষেত্রে হচ্ছিল জড়তার ভ্রামক হচ্ছিল কি এই হাফ mr স্কয়ার। তাহলে আমরা জানি, মনে করি চাকাটা হচ্ছিল কি তার ভর কেন্দ্রগামী অক্ষকে হচ্ছিল কি কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে i ইকুয়াল টু চাকার i ইকুয়াল টু হাফ mr স্কয়ার। তাহলে হাফ কত, হাফ m কত 10 কেজি, আর কত 0.5। তাহলে এখান থেকে দেখি আগে হচ্ছে জড়তার ভ্রামকটা বের করে নিব। হাফ 0.5 ইনটু হচ্ছে হলো 10 ইনটু হচ্ছে হলো 0.5 স্কয়ার। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1.25 কেজি মিটার স্কয়ার। এটা জড়তার ভ্রামকের একক কেজি মিটার স্কয়ার। এবার আমাদেরকে বের করতে হবে কৌণিক গতিশক্তি। তার আগে ওমেগাটা বের করে নিই, ওমেগা ইনটু 2 পাই m বাই t। তাহলে এখানে দেখো 2 পাই m হচ্ছে হলো কত 500 rpm, তো 500 ডিভাইড বাই t হচ্ছে হলো কত 60। তাইলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে হলো 500 ভাগ 60 ইনটু হচ্ছে হলো 2 ইনটু হচ্ছে হলো 3.1416। আচ্ছা, এটা আসছে হচ্ছে হলো 52.36 এত রেডিয়ান পার সেকেন্ড। দেখো বুঝা যাচ্ছে কিনা দেখো তো, সোজা না? সোজা কিন্তু। এরপরে আসে সুতরাং e কে ইকুয়াল টু এখান থেকে হাফ i হচ্ছে হলো i ওমেগা স্কয়ার, তো তাহলে হাফ i হচ্ছে হলো কত আসলো 1.25 ওমেগা স্কয়ার। এটা হচ্ছে হলো কত 52.36 ওমেগা স্কয়ার হবে কিন্তু। তাহলে হচ্ছে এটাকে স্কয়ার করলে ইনটু হচ্ছে হলো 1.25 ইনটু হচ্ছে হলো 0.5। আমি দেখতে পাচ্ছি এটা 1713.48 জুল আসতেছে। তাইলে আমাদের এই যে এখানে যে চাকাটা আছে এটার ঘূর্ণন গতিশক্তি কত 1713.48 জুল। আমি উত্তরটা তারপরে একবার মিলাই দিব যে চলো ঠিক আছে কিনা। হ্যাঁ, যশোর বোর্ড, যেহেতু যশোর বোর্ড 24, এখানে উত্তর হবে 1713। ঠিক আছে, 1713। এরপরে হচ্ছিল আমাদের ঘতে কি বলছে, এবার আমরা ঘতে চলে যাই। কোন চাকার ভর, ওই যে একই প্রশ্ন তো, হ্যাঁ, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা। এই যে এখানে বাধাদানকারী এত একটা টর্ক দিছে, বাধাদানকারী টর্ক, বাধা দিলে টর্ক কি করবে, গতিটাকে বন্ধ করে দিতে চেষ্টা করবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 10 সেকেন্ডে থামবে কিনা, মানে টাইম বের করতে হবে। তো এখানে তো ও কত বেগে ঘুরছিল সেটা জানি। দেখো এই ওমেগা নটটা দেওয়া আছে তোমার আরপিএম, সেটা তো পাইছো তুমি গতে পাইছো। আমি এখানে যে গতে 52.36 রেডিয়ান পার সেকেন্ড, 52.36 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে থেমে যাওয়ার ক্ষেত্রে ওমেগা শেষ বেগ কত 0 হবে, 0 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আর আলফাটা তো আমি জানি না, এখন টাইমটা বের করব। হ্যাঁ, তো আমরা জানি এখানে আবার টর্ক আমরা জানি এই টাউ ইকুয়াল টু আই আলফা। তো আই আলফা যদি হয়, এখানে তুমি চিন্তা আই ইকুয়াল টু আমরা একটু আগে বললাম হচ্ছে 1.25। তাহলে টর্ক এখানে দেওয়া আছে কত 6855, এটা হচ্ছে 1.25। তাহলে এখানে আলফা, সুতরাং আলফাটা কত, আলফাটা হবে 6855 ভাগ হচ্ছে 1.25। আমি দেখতে পাচ্ছি হচ্ছে এটা 5484 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের আলফা বের হয়ে গেল। এখন আলফা বের হয়ে গেলে আবার আমরা জানি যা মানে কি বলতো তোমরা, আবার আমরা জানি, তোমরা এই পরীক্ষা এভাবে লিখো না, তোমরা পুরো লিখিও, আবার আমরা জানি। তাহলে এখানে দেখো শেষ বেগ ওমেগা ইকুয়াল টু 0 ওমেগা নট মাইনাস আলফা টি। দেখো মাইনাস কেন বলতো, থেমে যাবে তাই, মন্দন ঘটবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0, এটা চলো কত ওমেগা নট দ্বারাও আমি আলফা টি, তাহলে বা মাইনাস আলফা টি ইকুয়াল টু মাইনাস ওমেগা নট, সুতরাং টি ইকুয়াল টু ওমেগা নট ডিভাইড বাই আলফা। এবার ওমেগা নট হচ্ছে কত, বাই এই ওমেগা নট ওই উপরে দেওয়া আছে 52.36, আর আলফা কত 5484। তাহলে দেখি 52.36 ভাগ হচ্ছে आंसर আমার কাছে এটা आंसर আসছে হচ্ছে 9.55 * 10 ইনভার্স 3 সেকেন্ড। তো তোমাদের হচ্ছে কি 9.55 * 10 ইনভার্স 3 সেকেন্ড যদি হয়, এটা 10 সেকেন্ডের মধ্যে থামবে কিনা। এটা তো 10 সেকেন্ডের অনেক কম, এটা 1 সেকেন্ডের মধ্যেই থেমে যাবে, তাই না? তাহলে অবশ্যই চাকাটি 10 সেকেন্ডের মধ্যে কি থামবে। ঠিক আছে, এটার উত্তর মিলে দিই একটু, তারপর এটা 10 সেকেন্ড আসছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ 9.55 * 10 ইনভার্স 3 সেকেন্ড। ঠিক আছে, গুড, হয়ে গেছে। আমরা পারি না, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। খালি ক্যালকুলেশন ভুল করা যাবে না, স্যারেরও ভুল হয়ে যায় অনেক সময়। তোমাদেরও ক্যালকুলেশন ভুল করা যাবে না। সোজা প্রশ্ন, রাস্তার ভেতরের অপেক্ষা বাইরের অংশ উচ্চতা বাই করতে। একটা রাস্তার প্রস্থ দেওয়া আছে
প্রস্থ, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে, সতর্কতা বোর্ডে গাড়ির জন্য সর্বোচ্চ গতিসীমা এত লেখা আছে। একজন বাইক চালক উক্ত বাগে বলতেছি 60 কিলোমিটার/আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক, মানে ইচ্ছা করছে আর কি। হ্যাঁ, রাস্তার ভেতরের পাত অপেক্ষা বাইরের অংশের উচ্চতা নির্ণয় করো। রাস্তায় সর্বোচ্চ গতিসীমা যেটা দেওয়া থাকে এটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। তাহলে এখানে সর্বোচ্চ নিরাপদ বেগ আমাদের জানা লাগবে, সর্বোচ্চ নিরাপদ বেগটা জানতে হবে। নিরাপদ বেগ, সর্বোচ্চ নিরাপদ বেগ ইকুয়াল টু হলো বা ভি ম্যাক্সিমাম লিখতে পারি এটাকে আমরা। গাড়ির বেগটা হচ্ছে ভি, আর এটাকে তাহলে আমি লিখতেছি ভি ম্যাক্স, যেটা রাস্তায় সাইনবোর্ডে লেখা থাকে। এটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, তো তাহলে আমি ডিরেক্ট 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করলে ডিরেক্ট মিটার পার সেকেন্ডে চলে যাবে। 30 ইনটু হলো 1000 ভাগ হলো কত 3600। আচ্ছা, 8.333 এরকম আসতেছে, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এই রাস্তার প্রস্থ দেওয়া আছে কত দেখো তো তোমরা, 3.56 মিটার, সরি 65। আর হচ্ছে ব্যাসার্ধ আর দেওয়া আছে হচ্ছে 170 মিটার। আচ্ছা, আমরা যে Vmax ইকুয়াল টু জানি, আমরা জানি tan থিটা সূত্র থেকে রাস্তার ব্যাংকিং কোণ, ওই রাস্তার ব্যাংকিং কোণটা কত সেটা জেনে নিব আমরা। tan থিটা ইকুয়াল টু আমরা জানি v²/rg, এখানে vটা কি ম্যাক্সিমাম v, ঠিক আছে, কারণ হচ্ছে এটা সর্বোচ্চ নিরাপদ বেগ সাইনবোর্ডে যেটা লেখা থাকে। এবার দেখো এখান থেকে এই জায়গায় আমরা যদি হচ্ছে এটা করি, এটা হচ্ছে 8.33 স্কয়ার পাচ্ছি, এটা হচ্ছে 170 আর জি হচ্ছে 9.8, ঠিক আছে। আমি যদি এটাকে স্কয়ার করি ভাগ 170 করি, আরো ভাগ করি হচ্ছে 9.8 দ্বারা, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এই বা tan থিটা, তাহলে বা এখানে একটা tan থিটা লিখি, বা tan থিটা ইকুয়াল টু 0.04168। তাহলে সুতরাং এখান থেকে থিটা আসে কত দেখি, এই tan ইনভার্স आंसर আমি দেখতে পাচ্ছি 2.39 ডিগ্রি, 2.39 ডিগ্রি। তার মানে ওই রাস্তার ব্যাংকিংটা কত, ব্যাংকিং কোণটা 2.39 ডিগ্রি। এবার আসলে আমরা এরকম হচ্ছে এখন ওই যে রাস্তাটাকে আমরা এভাবে বিবেচনা করতে পারি যে এই যে দেখো এই প্রস্থটা দেওয়া আছে তোমার কাছে, সেটা কত, এই যে প্রস্থ 3.65 এটা দেওয়া আছে, আর তোমাকে বাইর করতে হবে এই উচ্চতাটা। এটা ও এ বি একটা দিই, আর এই থিটাটা অলরেডি আমরা জেনে গেছি 2.39 ডিগ্রি, ঠিক আছে রাস্তার ক্ষেত্রে। তো এখানে ও এ বি সমকোণী ত্রিভুজে আমরা কি করতে পারি বলতো, sin থিটা, sin কত, এই থিটার মান ডিরেক্ট হচ্ছে 2.93 ডিগ্রি, এটা sin থিটা, লতি লম্ববাহী অতিভুজ কত 3.65। তাহলে সুতরাং h ইকুয়াল টু হবে sin কত 2.39 ডিগ্রি ইনটু হচ্ছে 3.65। এটা হচ্ছে হলো sin आंसर ইনটু হচ্ছে 3.65। এটা আমি দেখতে পাচ্ছি 0.152 মিটার। তার মানে হচ্ছে হলো রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা হচ্ছে 0.152 মিটার। এটা কোন বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড 24। আমি উত্তর মিলিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের ভুল নইলে আমরা বুঝে দিতে পারবো এখানে ভুল হয়েছে কিনা। 0.152 আসছে, কোনো ব্যাপার না, একই উত্তর। আচ্ছা, এরপরে প্রবলেমে চলে যাই। বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে? দুইটা কাজ করা যেতে পারে। বাইক চালক রাস্তার ব্যাংকিং তো আর চেঞ্জ করতে পারবে না, তাহলে নিরাপদে যাইতে হইলে ওরে হচ্ছে কত 31 কিলোমিটারের নিচের বেগে যাইতে হবে। তাহলে ওকে চালাইতে হবে যেহেতু হচ্ছে কি 60 কিলোমিটার ইচ্ছুক, তাহলে 60 কিলোমিটারে চালাইতে পারবে না। ও যদি 30 কিলোমিটার করে ফেলে তাহলে এক লাইনের উত্তর দেখো যে হচ্ছে বেগ হ্রাস করতে হবে, বেগ হ্রাস করতে হবে তাৎক্ষণিকভাবে। বেগ হ্রাস করতে হবে কত 60 কিলোমিটার/আওয়ার, যেটা ইচ্ছুক সেটা থেকে হচ্ছে নিরাপদ যেটা বাদ বাকিটুকু হ্রাস করে ফেলতে হবে। নিরাপদ হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, তাহলে ওকে 30 কিলোমিটার/আওয়ার বেগ যদি ও কমাইতে পারে ইনস্ট্যান্ট, কমিয়ে 60 থেকে যদি হচ্ছে 30 এ নিয়ে আসতে পারে, তাইলেই হচ্ছে সে নিরাপদে হচ্ছে কি বাঁক অতিক্রম করতে পারবে। বাট আসলে এই জিনিসটা তো অনেক সহজ, ঠিক আছে, এটা একটা বিকল্প সমাধানও হতে পারে। ও যদি বাইক চালক যদি বাঁক অতিক্রম না করে, ও যদি মানে আরেকটু যতটুকু রাস্তার ব্যাংকিং কিন্তু একটা অ্যাঙ্গেল করে আমাদেরকে হেলাই রাখে, আরো যদি হেলে উলম্বের সাথে আরেকটু হেলে নেয়, তাইলে কিন্তু হচ্ছে কি সে হচ্ছে নিরাপদে এই বাঁকটা অতিক্রম করতে পারবে, ঠিক আছে। মনে করি তাহলে হচ্ছে ও নিরাপদ, ওর বেগ কত, ওর বেগ হচ্ছে ভি হচ্ছে 60, দেখো 60 কিলোমিটার/আওয়ার, তাহলে 60 মানে ওর বেগটা কত আগে দেখি, 60 ইনটু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600।
16.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 8.33 হচ্ছে হলো সর্বোচ্চ নিরাপদ, আর ওর হচ্ছে তার ডাবল। এই ডাবল তো করা যাবে না, ওর দেখে নামায় ওইটা এক লাইনের উত্তর হয়ে যায়, এই জন্য একটা বিকল্প সমাধান করাচ্ছি, ঠিক আছে? ওইটুকু আমি প্রথমটা হচ্ছে আমার মতে হচ্ছে হলো কি করা যেতে পারে, যেহেতু বলছে কি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওর বেগ কমাবে। এখন বেগটা কমানো আসলে সম্ভব কিনা, মানে ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে। তো তাৎক্ষণিকভাবে এখন এই ভি স্কয়ারকে আমরা জানি ওই যে বাইক চালানোর জন্য উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বাঁকতে হয় সেটা আমরা জানি, tan থিটা ইকুয়াল টু বাইক চালানোর ক্ষেত্রে, এটা ব্যাংকিং না, tan থিটা ডিভাইড বাই rg। তাহলে এখান থেকে যদি আমরা এই থিটাটা বের করি, সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে বলতো, tan ইনভার্স ভি স্কয়ার 16.67, এটাকে স্কয়ার rg, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, r হচ্ছে হলো কত 170 মনে হয়, g হচ্ছে 9.8। তাহলে আমি এইটা দেখি এখন, এই স্কয়ার ভাগ হচ্ছে হলো 170 ভাগ হচ্ছে হলো 9.8। আমি যদি এখন এটাকে tan ইনভার্স করি, আমি দেখতে পাচ্ছি হচ্ছে হলো 9.47 ডিগ্রি কোণে হচ্ছে তার উলম্বের সাথে বাঁকতে হবে। একটা রাস্তা যখন এভাবে অনুভূমিক থাকে, একদম প্যারালাল, মানে হচ্ছে দুই কোন উচ্চতার পার্থক্য থাকে না, ব্যাংকিং করা থাকে না, তখন এই দেখো উলম্ব হচ্ছে এটা। আর যখন সে এই অ্যাঙ্গেলটা রাস্তাটা ধরো যখন এরকম থিটা করে থাকে, তখন উলম্ব রেখাটা এরকম হয়ে যায়। তাহলে আগের উলম্ব রেখা যেইভাবে আসিল, আগের উলম্ব রেখার সাথে দেখো কত ডিগ্রি কোণে হচ্ছিল ওকে, ও এখন হেলে থাকবে বলতো, নরমাল উলম্ব রেখার সাথে থিটা কোণে, এটা যত কোণে দেখো রাস্তাটা যতটুকু উঁচু হয়ে গেছে, তোমার উলম্বটাও তত ডিগ্রি সরে যাবে। তাহলে দেখো যখন রাস্তায় একটা ব্যাংকিং করা ছিল, এই রাস্তায় কিন্তু ব্যাংকিং ছিল, তো এই ব্যাংকিং থাকা অবস্থায় ও অলরেডি কত, রাস্তার ব্যাংকিংটা কত 2.39 ডিগ্রি, তার মানে ও অলরেডি উলম্বের সাথে 39 ডিগ্রি কোণে হেলেছিল, কিন্তু এটাতে তার কি হয় নাই, সে নিরাপদে যাইতে পারবে না। কারণ হচ্ছে এই 293 ডিগ্রি হেললে, ও কিন্তু ইচ্ছে করে হেলে নাই, ওরে রাস্তার ব্যাংকিং হেলাই রাখছে আর কি, হেলাই রাখছে 2.39 ডিগ্রি কোণে। এখন কিন্তু ওই রাস্তায় ও যদি নিরাপদে যাইতে চায়, মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে চায়, অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড বেগে যদি ও চলতে চায়, তাইলে ওকে উলম্বের সাথে হেলতে হবে কত 9.47 ডিগ্রি কোণে। কিন্তু রাস্তা ওরে কতটুকু হেলাই রাখছে 2.39 ডিগ্রি, তাহলে আরো কতটুকু হেলতে হবে এক্সট্রা, তাইলে বাইকারকে তাৎক্ষণিক হেলতে হবে, বাইকারকে উলম্বের সাথে আরো হেলতে হবে তাৎক্ষণিকভাবে। অবশ্যই এখানে একটা কথা অ্যাড করতে পারো, তাৎক্ষণিক ভাবে বাইকারকে উলম্বের সাথে আরো হেলতে হবে, থিটা প্রাইম দিয়ে এটাকে, এটা হবে 9.47 ডিগ্রি, এইটুকু লাগবে তার মোট হেলতে হবে উলম্বের সাথে, এতটুকু হেলে যদি, ওই যে রেসিং কার, তোমরা বাইক রেসিং দেখছো, বাইক রেসিং এর সময় দেখবে যে এরকম বাইকাররা হেলে যায়, ঠিক আছে, বাঁক নেওয়ার সময়, তো এই ও উলম্বের সাথে মোট 9.47 ডিগ্রি কোণে হেলতে হবে। কিন্তু রাস্তার ব্যাংকিং আগে তার কতটুকু হেলাই রাখছে 2.39, তাহলে 2.39 ডিগ্রিটা বাদ দিব, তাহলে আরো অতিরিক্ত হেলতে হবে, বিয়োগ হচ্ছে 2.39, তাহলে 7.07 ডিগ্রি। তার মানে ওই বাইকার যদি তাৎক্ষণিকভাবে আরো উলম্বের সাথে আরো যদি 7.07 ডিগ্রি হেলে যাইতে পারে, তাহলে ও যেই বেগে বাইক চালাতে ইচ্ছুক, এই বেগেই চলো কি করতে পারবে, নিরাপদে বাঁক নিতে পারবে। কথা কি বুঝাতে পেরেছি? সোজা না? সোজা। এরপরের প্রবলেমে চলে যাবো আমরা। দেখো 0.5 কেজি ভরের কোন বস্তুকে 80 সেন্টিমিটার লম্বা একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, অনুভূমিক ভাবে বলছে, কিন্তু ঘোরানো হচ্ছে। বস্তুটি স্থির অবস্থান থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে এতবার ঘুরছে, তার মানে সমকৌণিক বেগে ঘুরছে। 2 মিনিট পর কি পরিমাণ টর্ক ক্রিয়া করছে, তো টাউ ইকুয়াল টু আই আলফা, কি বলতো আই আলফা। তাহলে আমাদেরকে এখানে আই বের করতে হবে, আই কত হবে বস্তুটার, কোন বস্তুর ভর, তাহলে এটা হচ্ছে আই ইকুয়াল টু হবে হলো mr স্কয়ার, কি বলতো mr স্কয়ার আলফা। তাহলে m কত 0.5 কেজি, আর কত সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে r, যেটা দিয়ে ঘুরাচ্ছে, তাহলে 0.8। এরপরে হচ্ছে এই 2 মিনিটে কিন্তু 2 মিনিট পর 120 সেকেন্ড 120 বার ঘুরছে মিনিটে, তার মানে যেহেতু স্থির অবস্থায় ছিল, তাহলে ওমেগা নট ছিল 0, আর ওমেগাটা হচ্ছে শেষ ওই যে 2 মিনিট পর হচ্ছে 120 হয়ে গেছে, তাহলে 2 পাই, সরি এই ওমেগাটা কত আমরা তো এটা একটু কি জানি না, ওমেগাটা হচ্ছে দেখি, হ্যাঁ প্রতি মিনিটে
120 বার ঘুরছে, তাহলে 2 পাই n বাই 60, তাই 2 পাই 60 হচ্ছে 120 ডিভাইড বাই 60, 2 হচ্ছে 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে 2, আমি দেখতে পাচ্ছি 12.57 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে ও 12.57 রেডিয়ান পার সেকেন্ড বেগ অর্জন করছে 2 মিনিট সময় পর। 2 মিনিট মানে 120 সেকেন্ড। এইবার আসো, তাহলে ওর হচ্ছে কি পরিমাণ টর্ক কাজ করবে সেটার জন্য এবার আলফা লাগবে। তাহলে আমরা জানি, এই যে দেখো আমরা জানি ওমেগা শেষ বেগ ইকুয়াল টু ওমেগা নট প্লাস, যেহেতু দেখো স্থির অবস্থান থেকে বেগ বাড়ছে তাহলে প্লাস হবে আলফা টি। তাহলে দেখো ওমেগা নটটা হচ্ছে হলো কত, ওমেগা নট 0, আলফা কত 12.57 দেখো এই আমাদের এখান থেকে হচ্ছে কি বের করে, ও সরি আলফা তো 12.57, আলফাই তো বের করতে হবে আমাদেরকে, আলফা বের করতে হবে। আলফা ইনটু টাইম হচ্ছে হলো 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এই শেষ বেগটা আমার একটু ভুল হচ্ছে নাকি, না এই শেষ বেগটা তো বসাইতে হবে 12.57, এই যে তাইলে বা দিয়ে দেখো এই যে 12.57 ভাগ হচ্ছে হলো কি 120, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আলফাটা ইকুয়াল টু 0.1047 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং আমাদের যে টর্ক বের করতে হবে সেটাও ইকুয়াল টু m r স্কয়ার, m r স্কয়ার। তুমি যদি আলফা ইউজ করো তাহলে m কত 0.5, আর কত 80 সেন্টিমিটার মানে 0.8 স্কয়ার, আলফা কত 0.1047। তাহলে আমি যদি এগুলো করি ইনটু হচ্ছে 0.8 স্কয়ার ইনটু হচ্ছে 0.5, আমি দেখতে পাচ্ছি এটা 0.0335 নিউটন মিটার। তাহলে আমাদের 2 মিনিট পর বস্তুটির উপর কি পরিমাণ টর্ক কাজ করছে 0.0335 নিউটন মিটার। ঠিক আছে, আমরা তারপর উত্তরটা মিলিয়ে দিব। এটা কোন বোর্ড আসছে, বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে উত্তর, বরিশাল বোর্ডে একটু দাঁড়াও তোমরা, স্যার মিলিয়ে দিলে হচ্ছিল 0.033। ঠিক আছে, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে কিনা ওইটা একটু চেক করি, কারণ গত কয়েকদিনে ভিডিও কয়েকবার রেকর্ড করার পরেও রেকর্ড হয় নাই, তা আবার নতুন করে রেকর্ড করা লাগছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এটা থেকে যদি চলে যাই পরের প্রবলেমে, মানে এটার ঘর নাম্বারটাতে বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয় তাহলে কৌণিক ভরবেগের কি পরিবর্তন হবে। যেহেতু এটা অনুভূমিক ইয়াতে ঘোরানো হচ্ছে, বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে স্থির অবস্থা থেকে কৌণিক, বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে, কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে। টানের মান যদি কোন অবস্থায়, ওই যে 2 মিনিট পর প্রতি মিনিটে এতবার ঘুরছে ওই অবস্থা বের করবো আমরা, 2 মিনিট পর বের করবো। ঠিক আছে, তাহলে 2 মিনিট পর ওর ওমেগা কিন্তু একটা আছে, কৌণিক বেগ কয় গুণ হবে, তাহলে ওমেগা অলরেডি একটা আছে, ওর ওমেগাটা হচ্ছে কত 12 কত যেন 12 এই যে 12.57 হ্যাঁ, এত রেডিয়ান পার সেকেন্ড, ওর এটা হচ্ছে কি। এবার আসে এটা আমাদের টান, আগে কত টান কত সেটা জানতে হবে। টানের মান যদি 3 গুণ করা হয়, আমরা জানি সুতা মানে অনুভূমিক ভাবে ঘুরাইলে সুতার টান, যে টান টি ইকুয়াল টু সেটা হলো কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান, তাহলে m ওমেগা স্কয়ার আর এটাই সুতার টান। এখান থেকে তুমি হচ্ছে কি সুতার টান টি ইকুয়াল টু টিটা কত ছিল দেখো তো, টি হচ্ছে এখান থেকে টিটা বের করে নিব, টি m হচ্ছে কত 0.5, ওমেগা কত 12.57 স্কয়ার, আর কত সুতার দৈর্ঘ্যটা 0.8। তাহলে আমি যদি এটা করি এই যে 12.57 স্কয়ার ইনটু 0.5 ইনটু 0.8, আমি দেখতে পাচ্ছি এটা 63.2 নিউটন। এবার সুতার দৈর্ঘ্য যদি আমি সুতার টান যদি 3 গুণ করি তাইলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে, কৌণিক বেগ। হ্যাঁ, তাহলে আমি যদি টান 3 গুণ করি তাহলে টি প্রাইম ইকুয়াল টু হবে 3t, আর টি প্রাইম হবে হচ্ছে m ওমেগা, এবার ওমেগা এটা হবে প্রাইম, m ওমেগা, ওমেগা প্রাইম না দিয়ে ওমেগা 1 দেই, কারণ প্রাইম দিলে স্কয়ার করা যাবে, m ওমেগা স্কয়ার r, m ওমেগা স্কয়ার m ওমেগা 1 স্কয়ার r ইকুয়াল টু 3t, 3 ইনটু কত 63.2। তাইলে আমরা বা ওমেগা 1 স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু 63.2 ডিভাইড বাই হচ্ছে আমি পাচ্ছি mr, এইটা ইনটু 3, আমি যদি 3 করি ভাগ হচ্ছে m 0.5 আরো ভাগ হচ্ছে 0.8, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা
ওমেগা বা ওমেগা 1 স্কয়ার ইকুয়াল টু 474.01। সুতরাং ওমেগা 1 মানে হচ্ছে পরিবর্তিত কৌণিক বেগটা, পরিবর্তিত কৌণিক বেগ ওমেগাটা। এটাকে আমি যদি রুট করি আমি দেখতে পাচ্ছি 21.77 রেডিয়ান পার সেকেন্ড। দেখো আগে যেই ওমেগাতে, এটা ওমেগা 1 না, যে ওমেগা লিখলাম, এটা যেই ওমেগাতে সে ঘুরছিল সেই ওমেগাতে তার সুতার টান হচ্ছে 63.2 নিউটন। এমন ওমেগা স্কয়ার আর দিয়ে করে ফেললাম। আবার প্রশ্ন মতে হচ্ছে পরিবর্তিত অবস্থায়, মানে এই যে টান দিন গুণ করার পর তাহলে পরিবর্তিত সুতার টান, নতুন সুতার টানটা হবে আগের টানের 3 গুণ। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে m ওমেগা 1 স্কয়ার আর, ওমেগা 1 না যে ওমেগা প্রাইম দিতে পারতাম, ওমেগা 1 স্কয়ার আর ইকুয়াল টু হচ্ছে 3t। t হচ্ছে কত, এটা এখান থেকে ক্যালকুলেট করে ওমেগা বের করছি। তাহলে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে, পূর্বের তুলনায় বাড়বে। পূর্বে কত ছিল 12.9, তাহলে হচ্ছে কৌণিক বেগের বৃদ্ধি, কৌণিক বেগের বৃদ্ধি। তুমি ভাগ করে তুলনা করতে কয় গুণ বৃদ্ধি পাইছে, কয় গুণ হবে সেটাও বলতে পারো। আবার তুমি চাইলে বিয়োগ করে কতটুকু কত বৃদ্ধি পাইছে সেটাও দেখাইতে পারো। আমি আমার মতো দেখাচ্ছি 12 বিয়োগ করে 5 এটা দেখতে পাচ্ছি 9.2। এবার চলে আসা হচ্ছে উপরের প্রশ্নে, 7 নম্বর প্রশ্ন। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক দেওয়া আছে, পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে, পাখাটির সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি থামে। বলছে উদ্দীপকের পাখায় প্রয়োগকৃত টর্ক কত। হ্যাঁ, তো টর্ক ইকুয়াল টু আমরা জানি টাউ, টাউ ইকুয়াল টু কি বলতো আই আলফা। তাহলে এখানে আলফা জানা লাগবে, আলফা। তার আগে হচ্ছে এটা যেহেতু পাখার জড়তার ভ্রামক, এটা আইটা 100 দেওয়া আছে আলফা। এখন এখানে দেওয়া আছে কিছু ব্যাপার আছে, ও যেহেতু লাস্টে থেমে যায় তাহলে ওমেগা 0, কিন্তু ওমেগা নটটা কত 2 পাই n বাই t, 2 পাই n এটা হচ্ছে কত 900 বার ঘুরে, ডিভাইড বাই হচ্ছে কত t প্রতি মিনিট 60। তাহলে 15 ইনটু হচ্ছে 94 কত যেন আসে। তো বলে স্যার 94 কত কিভাবে বলছেন? এই ভিডিওটা আগে একবার রেকর্ড করছি, রেকর্ড করার পর আবার হচ্ছে এখন রেকর্ড করা লাগতেছে। এই মোবাইল স্টোরেজের ইদানিং অনেক সমস্যা করতেছে, আমি গরিব মানুষ তো মোবাইল চেঞ্জ করা যাচ্ছে না। 3.1416 এটা হচ্ছে 94.248 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, এইটা আর টাইম টিটা হচ্ছে এখানে কত থেমে যাওয়ার জন্য 2 মিনিট টাইম। তাহলে 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, তাইলে 120 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গা থেকে অঙ্কটাকে করি, কি রকম করব বলো তো? আমরা জানি এই ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি। প্লাস দিলে আমি এখানে প্লাস দিতে পারি, তখন আলফা বের করলে আলফাটা ঋণাত্মক আসবে। ঠিক আছে, আমি চাইলে আচ্ছা মাইনাস দিলাম ধরো, বা চলো আর যদি হচ্ছে কি তুমি নিজে থেকে আর প্লাস দাও তাহলে অটোমেটিক নিজেই নিয়ে আসবে। দেখো বা হচ্ছে এখানে আলফা, এটা তো 0 শেষ বেগ, তাহলে এটা এবার চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস আসবে, তখন মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি। তাহলে ওমেগা নট হচ্ছে কত 94 এই যেটা 94.248 ডিভাইড বাই টিটা হচ্ছে 120। তাহলে ভাগ হচ্ছে 120। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস 0.7854। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? মন্দন। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মন্দন। তাহলে এখানে আলফা বের হইল। এই আলফাটাকে যদি আমরা এখন কোথায় বসাই দেই, এই যে টাউ এর মধ্যে বসাই দেই, সুতরাং টাউ ইকুয়াল টু 100, এই যে আই এর মান হচ্ছে 100 আর আলফার মান হচ্ছে মাইনাস 0.7854। তো মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে একটা মাইনাস থেকে যাবে, ইনটু হচ্ছে 100, এটা আসছে 78.54 নিউটন মিটার। আর মাইনাস এই মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে বাধাদানকারী টর্ক, অর্থাৎ ওর গতিটাকে কমাই ফেলতেছে। ঠিক আছে, কেউ যদি হচ্ছে এখানে এটা ধরা হচ্ছে এই জায়গায় এসে অটোমেটিক এটা তুমি মাইনাস দিয়ে আসো, তাহলে এই মাইনাসটা থাকবে না, এখানে এটা অটোমেটিক প্লাস আসবে, তখন এটা তোমার প্লাসই থাকবে, এটা অটোমেটিক প্লাস। তো তোমাকে তখন এখানে বলে দিতে হবে বাধাদানকারী টর্ক। ঠিক আছে, তুমি এখানে চাইলে মাইনাস দিয়েও করতে পারবা, তখন আলফা অটোমেটিক কি আসবে? ধনাত্মক আসবে। তুমি মাইনাস কেন ধরলা? কারণ এই ক্ষেত্রে তুমি দেখতেছো মন্দন ঘটে, থেমে যায়। ঠিক আছে, এভাবে করা গেল। এরপরে আসলে হচ্ছে এটা 9 নম্বরে যদি আমি করি, থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা। থেমে যাওয়ার আগে ওর মোট কৌণিক দূরত্বটা বের করব, কত কৌণিক দূরত্ব অতিক্রম করে সে, কত কৌণিক দূরত্ব, মোট কৌণিক দূরত্বটাকে যদি একবারের কৌণিক দূরত্ব দিয়ে ভাগ করি তাইলে হচ্ছে ঘূর্ণন চলে আসবে। একবারে ঘুরে আসলে কৌণিক দূরত্ব কতটুকু অতিক্রম করে বলতো? 2 পাই রেডিয়ান।
তাহলে হচ্ছে আমি প্রথমে হচ্ছে থেমে যাওয়ার পূর্বে মোট অতিক্রান্ত দূরত্ব থিটা যেটা সেটা ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 গড় বেগ ইনটু হচ্ছে টি, এটা দিয়ে বের করে ফেলবো। এটা ওমেগা নট হচ্ছে 94 কত 248 মনে হয়, 248 না 248, ঠিক আছে 248 প্লাস ওমেগা হচ্ছে 0 ডিভাইড বাই 2 ইনটু সময় হচ্ছে 120 সেকেন্ড। তাইলে এটা হচ্ছে 94.248 ভাগ হচ্ছে 2 ইনটু হচ্ছে 120। আমি দেখতে পাচ্ছি এটা 5654.88 রেডিয়ান আসছে। তার মানে পাখাটা যে 2 মিনিটে থেমে গেছে, থেমে যাওয়ার পূর্বে তার মোট অতিক্রান্ত কৌণিক দূরত্ব হচ্ছে এটা। তাইলে বলো সুতরাং থেমে যাওয়ার পূর্বে ঘূর্ণন সংখ্যা এটা n দিতে পারি, এটা হবে হচ্ছে মোট হচ্ছে 5654.88, একবার ঘুরে আসলে হচ্ছে 2 পাই। তাহলে মোট ঘূর্ণন সংখ্যা n হবে হচ্ছে 2 পাই দিয়ে ভাগ। এটা 900 আসছে, কত 900। তার মানে পাখাটা থেমে যাওয়ার পূর্বে মোট কয়বার ঘুরবে? 900 বার ঘুরবে। প্রশ্ন জিজ্ঞেস করছে 1000 বার ঘোরা সম্ভব কিনা, সম্ভব নয়। শেষ। এরপরে 8 নাম্বার সৃজনশীলে চলে যাই আমরা। 500 কেজি ভরের একটা গাড়ি এত ব্যাসার্ধে ঘুরছে, গাড়ির উপর কেন্দ্রমুখী বল কত? আবার এটার ঘতে বলছে হচ্ছে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এটা হচ্ছে হুবহু সৃজনশীল আজকের ক্লাসের 1 নাম্বার সৃজনশীলটা। 1 নাম্বার সৃজনশীলটা খালি জাস্ট মানগুলো চেঞ্জ করে সেম সৃজনশীলটাই দিছি দিনাজপুর বোর্ড 2024 ঢাকা বোর্ড 2024 যেটা আসছে। তাহলে এটা আর করাচ্ছি না, 1 নাম্বার সৃজনশীলটাই। এবার চলে আসে এখানে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে অনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। অবস্থান ভেক্টর দুটো দেওয়া আছে আর দুটোটা দেওয়া আছে, উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত এফও দেওয়া আছে। এখানে রহিমের এটা গ্রাম হবে, বুঝছো 200 গ্রাম, কত 200 গ্রাম। এখন আমরা যদি এই প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগটা বের করতে যাই, কৌণিক ভরবেগ ইকুয়াল টু L ইকুয়াল টু হচ্ছে I ওমেগা। কি বলতো I ওমেগা। এখন I ইকুয়াল টু কি, এখানে I তো দেওয়া নাই, I হচ্ছে ধরো mr স্কয়ার, যেহেতু প্রথম ক্ষেত্রে তাহলে mr1 স্কয়ার আর ওমেগা। এখানে তোমাকে আগে থেকে হচ্ছে r1 এর মানটা বের করে নিতে হবে। r1 ভেক্টরটা দেওয়া আছে, এটা মান কি রকম হবে 3 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে -1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে √14। আর তোমার এখানে ওমেগাটা হচ্ছে কত, ওমেগা হচ্ছে প্রতি মিনিটে 60 বার করে, তাহলে 2 পাই n ডিভাইড বাই t। তাহলে 2 পাই ইনটু হচ্ছে 60 ডিভাইড বাই 60, এটাকে কাটা, তাহলে 6.2832 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা এখানে m হচ্ছে 0.2 কেজি, r1 হচ্ছে কত √14 স্কয়ার, ওমেগা হবে হচ্ছে 6.2832। এটা যদি বসাই তাহলে আমি দেখি এটা কত আসে, 6.2832 ইনটু হচ্ছে 0.2 ইনটু হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি 17.59 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। 17 কত বলতো 59, ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগটা কত পেয়ে গেলাম। আমরা বলেছিলাম এটাকে জুল সেকেন্ডও লেখা যায় কৌণিক ভরবেগের একক। ঘ নাম্বার কোশ্চেনটা একটু ভুল আছে, প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ, এটা আগের প্রশ্নটা একক। ঘ নাম্বার প্রশ্নটা হবে উভয় ক্ষেত্রে টর্ক সমান হবে কি, টর্ক সমান হবে কিনা। টর্ক বের করার জন্য টর্ক সমান উভয় ক্ষেত্র বলতে এই অবস্থানে একবার ঘুরেলে আবার এই অবস্থানে ঘুরেলে, দুটা ক্ষেত্র। তাহলে টর্ক বের করার জন্য প্রথম ক্ষেত্রে টর্ক বের করব আমরা। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে টর্ক, প্রথমে টর্ক মানে কি, অবস্থান ভেক্টর এবং বল ভেক্টরের কি ক্রস গুণফলটাই হচ্ছে টর্ক। আমরা জানি টাউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে r ভেক্টর ক্রস f ভেক্টর। তাহলে এটা যদি প্রথম ক্ষেত্রে তাহলে টাউ 1, এটা হবে r1। তাহলে আমরা ক্রস যখন করব তখন দেখি i j k, দেখো প্রথম ক্ষেত্রে তো r3 2 -1 আর এটা হচ্ছে f টা হচ্ছে 5 4 -3, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিলাম। দেখো i ইকুয়াল টু, i যদি কমন নেই আমি দেখতে পাচ্ছি -6 -1 +4, আচ্ছা মাইনাস j আমি যখন কমন নিব তখন -9 -1 +4, আচ্ছা প্লাস হচ্ছে k যখন নিব
তখন এটা বাদ, 3 4 12, 12 বিয়োগ 10। আচ্ছা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মাইনাস 2i মাইনাস প্লাস 4j, এটা হচ্ছে হলো প্লাস 2k। আচ্ছা, টর্কের এটা হচ্ছে হলো কি আমাদের টর্ক। তাহলে টর্কের মানটা কত? প্রথম ক্ষেত্রে টাউ 1 ইকুয়াল টু রুট ওভার এই -2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 4 4 8 8 16 রুট ওভার 24। রুট ওভার 24 কে কত লিখে যাবে বলো তো? 4.9। 4.9 টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে টর্কের মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে ঠিক সেম ভাবে টর্কের মানটা বের করে তারপর দুটোটা টর্ক সমান হয়েছিল কিনা যাচাই করব দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা স্যাররা, দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে টর্ক বের করতে পারি? টাউ 2 ইকুয়াল টু r2 ক্রস f ভেক্টর। তাহলে এখানে দেখো আমি যদি সুন্দর করে করি i j k, দেখো এটার মান কত? 4 r2 4 2 3, ঠিক আছে। আর এটা হচ্ছে বল ভেক্টর হচ্ছে 5 4 3। আচ্ছা, আমরা যখন i কমন নিব এটা বাদ, তাহলে -6 -12 প্লাস 12, তারপর হচ্ছে মাইনাস j যখন নিব তখন এটা বাদ, -12 প্লাস 15, এরপর হচ্ছে প্লাস k যখন নিব দেখি এটা বাদ 4 4 16 16 বিয়োগ হচ্ছে 10। আমার হিসাব অনুযায়ী এটা 6i মাইনাস প্লাস এটা প্লাস হলে মাইনাস হয়ে যাবে -3j, আর এটা হচ্ছে 6 প্লাস 6k। তাহলে আমাদের এটা যদি হয়, সুতরাং টর্কটা দ্বিতীয় ক্ষেত্রে টর্কের মানটা কত হবে? মান হবে 6 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার রুট ওভার 81। তাহলে 81 মানে হচ্ছে 9 নিউটন মিটার। দেখো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে টর্কের মানটা হচ্ছে 4.9 নিউটন মিটার, দ্বিতীয় ক্ষেত্রে টর্কের মানটা হচ্ছে কত? এই সরি, প্রথম ক্ষেত্রে হচ্ছে 4.9, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে শুধু 9, ঠিক আছে। তাহলে হয়ে গেল এই টর্ক। এর মধ্য দিয়ে আমাদের মনে হচ্ছে শেষ, আর আছে কিনা দেখি। নাই, এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। আর এই গ্রুপে হচ্ছে তোমাদেরকে হচ্ছে অনেকেই আমার কাছে পিডিএফ চাইছিল, এই সফটওয়্যার পিডিএফ চাইছিলা। তো আমি চেষ্টা করবো হচ্ছে কি এই সফটওয়্যার পিডিএফ তোমাদেরকে হচ্ছে দিয়ে দিতে। তোমরা আমাদের এই গ্রুপে অ্যাড হয়েও আমি 2-1 দিনের মধ্যে হচ্ছে এই পিডিএফ গুলো এখানে কি আপলোড দেওয়া শুরু করতে পারি কিনা দেখি গুগল ড্রাইভে করে, তাহলে তোমাদের জন্য এটা উপকার হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পড়ালেখা চালাই যাও। আর আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, সবার জন্য বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।